রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের ৩ দিন পর দায়িত্ব বুঝে নিল অন্তর্বর্তীকালীন সরকার। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাব অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বঙ্গভবনে শপথ গ্রহণ করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস। দেশের সিংহভাগ মানুষ তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাদরে গ্রহণ করেছেন, তবে কেউ কেউ আবার বিরোধিতাও করছেন। আসলে প্রধানমন্ত্রী হিসেবে ইউনূস সাহেব কেমন হলেন, তার থেকে বেটার কেউ ছিলেন কিনা, চলুন এ বিষয়ে বিশ্লেষকদের মতামত জেনে নেওয়া যাক। প্রথমে জানিয়ে রাখি, ড. মোহাম্মদ ইউনূসকে নিয়ে খুব বেশি মানুষের অভিযোগ নেই। হাতে গোনা কিছু মানুষই কেবল তার বিরোধিতা করছেন। এর পেছনের কারণ মূলত হাসিনার। ওনাকে গত ১৫ বছরের বেশি সময় ধরে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে বিচার ও দোষী সাব্যস্ত করেছে হাসিনা। প্রথমত, তাকে গরিবের রক্তচোষা ঘুষখোর বলে অভিযুক্ত করা হয়। এরপর যখন বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণ আটকে দেয়, তখন তাকে এই বলে দায়ী করা হয় যে তিনি ব্যক্তিগতভাবে এটি করিয়েছেন। এছাড়া বিদেশে বক্তৃতা থেকে তিনি যে সম্মানী পান তা সরকারের করমুক্ত সুবিধার আওতায় বৈধ চ্যানেলে দেশে আনলেও তার বিরুদ্ধে বারবার ট্যাক্স ফাঁকির অভিযোগ আনা হয়। এসব অভিযোগের জন্য কখনো সামান্যতম প্রমাণ সামনে আনা হয়নি, তবুও বছরের পর বছর ধরে তাকে অপমানিত করা হয়েছে। ড. ইউনূসের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে বারবার প্রতিবাদ জানানো হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে। স্পষ্ট করে বলা হয়েছে যে তিনি যে ৫০টির মতো প্রতিষ্ঠান করেছেন, সেগুলোর একটিতেও তার ১% মালিকানাও নেই এবং এগুলো থেকে পারিশ্রমিক ফি বা লাভ হিসেবে তিনি ১ টাকাও নেন না। স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রম দিয়ে মানুষের কল্যাণে তিনি এসব কাজ করে যাচ্ছেন। কিন্তু এসব প্রতিবাদ কখনোই আমলে নেওয়া হয়নি। সেই মানুষটি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নানান জনের নানান অভিযোগ ও ভিন্নমত থাকলেও তিনি এই মুহূর্তে বাংলাদেশের হাতে থাকা সেরা অপশন ছিলেন। এ নিয়ে নানান জনে নানান যুক্তি খণ্ডন করেছেন। তার দীর্ঘ কর্মজীবনে নানান অর্জন সামনে আনছে। তার মধ্যে আরিফ আজাদ ভাইয়ের যুক্তি খণ্ডন সেরা মনে হয়েছে। তিনি বলেছেন, সার্বিক দিক বিবেচনায় আমার কাছে ড. ইউনূসকে যথাযথ বলে মনে হয়েছে। প্রথমত, ড. ইউনূস এমন একজন মানুষ যিনি হাসিনার রেজিমের প্রবল রোষের শিকার হয়েছেন। কাজ আর খ্যাতি দিয়ে গোটা দুনিয়ার বাহবা পেলেও তিনি যেন ছিলেন শেখ হাসিনা ২ চোখের বিষ। তার গ্রামীণ ব্যাংক কেড়ে নেওয়া হয়, মামলা মোকদ্দমার হাঙ্গামা তুলে দেওয়া হয় তার মাথার ওপরে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এমন কেউ আসা মোটেই উচিত হবে না যার হাসিনার রেজিমের প্রতি ন্যূনতম টান আছে। যদি এই টান থাকে, তাহলে গত হওয়া রেজিম পুনরায় ফিরে আসার একটা বন্দোবস্ত স্বাধীনতার প্রথম প্রহরে হয়ে থাকবে। ড. ইউনূসের সাথে শেখ হাসিনার যুদ্ধংদেহী অবস্থানের কারণে সামনে নির্বাচনটা সম্পূর্ণভাবে নিরপেক্ষ, স্বচ্ছ আর গ্রহণযোগ্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত, ড. ইউনূস একজন অ্যাকাডেমিশিয়ান, নোবেল লরিয়েট, বিশ্বজোড়া তার খ্যাতি। বাংলাদেশের মতো একটা দারিদ্র পীড়িত দেশের ৩ থেকে ৬ মাসের সরকার প্রধান হওয়াটা তার জীবনে উটকো ঝামেলার মতোই ব্যাপার। সেই ঝামেলায় জড়িয়ে একটা ঝামেলাপূর্ণ অস্বচ্ছ নির্বাচন করে নিজের গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা আর সুনাম খোয়ানোর মতো বোকা লোক তিনি নন বলেই মনে করি। ফলে দেশে উদ্ভূত সমস্যার সমাধান কল্পে যে একটা সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দরকারি, সেখানে মধ্যস্থতা করার জন্য তিনি সবচেয়ে যোগ্য লোক। তৃতীয়ত, আমাদের অর্থনীতির অবস্থা খুবই নাজুক। স্বৈরাচারের দল অভূতপূর্ব দুর্নীতির মাধ্যমে একেবারে খোবলা করে গিয়েছে দেশের অর্থনীতিকে। এই অবস্থায় IMF, বিশ্বব্যাংক বা বৈদেশিক ঋণগুলো ভীষণ দরকারি হবে অর্থনীতিকে টেনে তুলতে। ড. ইউনূস এই জায়গায় বড় একটা প্লাস পয়েন্ট হতে পারেন হয়তো। আর ড. ইউনূস সরকারে থাকবেন অত্যন্ত অল্প সময়, তাই এই সময়টুকুতে মতাদর্শের দিক থেকে দেশটাকে ওয়েস্টার্নাইজড করে ফেলবেন সেই সম্ভাবনা ক্ষীণ। অনেকে উনাকে সুদখোর বলতে পারেন, তবে আপনি জানেন কি বাংলাদেশের পুরো অর্থনীতি ব্যবস্থাটাই সুদের উপর ডিপেন্ডেন্ট? যাই হোক, তবুও অনেকে বলবেন ড. ইউনূস একজন সুদখোর বা সুদের মহাজন। আমি কেন তার ব্যাপারে ওকালতি করছি, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কোনো ওকালতির লেখা নয়। যাদেরকে সামনে রেখে এই আন্দোলন গড়ে উঠেছে, সেই ছাত্র সমন্বয়কদের পছন্দ ড. ইউনূস। আর যে আন্দোলনের উপর ভর করে এ রেজিমের অবসান হলো, সেই আন্দোলনটাও এককভাবে ইসলামপন্থীদের আন্দোলন নয়। দেশের আপামর মানুষ, সকল মত আর পথের মানুষ এতে যুক্ত। তাই ড. ইউনূসের বিষয়ে মতাদর্শিক যে ভিন্নতা আমার আছে, সেটা এই আলাপে প্রাসঙ্গিক নয় বলে সেটাকে এড়িয়ে যাওয়া হলো বলে বলেছেন আরিফ আজাদ। তবু যারা ড. মোহাম্মদ ইউনূসকে চাচ্ছেন না, তারা কাকে চান? উনার থেকে আস্থাভাজন লোক এদেশে আর কে আছে?
মতামত জানিয়ে যাবেন। যারা ইউনূসকে জানেন না তারা নানা কথা বলেন। ডক্টর ইউনূস এতটা নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের একটি টাকা লাভ নেননি। উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র। গ্রামীণ ব্যাংকের সব টাকার মালিক দরিদ্র নারীরা, এমনকি উনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই। উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করেন না। বহু অর্থ লাভের সুযোগ পেয়েও উনার জীবনযাপন অতি সাধারণ। নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক 3টা পুরস্কার হল: 1 নোবেল, 2 আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। ইতিহাসে এই 3টা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র 12 জন। তার মধ্যে প্রফেসর ইউনূস একজন। মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন। আক্ষরিকভাবে মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনূসের সাথে ছবি তুলতে। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতো। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান প্রধান অতিথি হলেন অলিম্পিক মশাল বাহক। 2020 সালের জাপান অলিম্পিকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনূস। ভাবা যায়, পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরিয়েল দেওয়া হয়েছে মাত্র 2 জনকে, তার মধ্যে ডক্টর ইউনূস একজন। 2024 সালে প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মতো নাকুচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনূসের ছবি। ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল। প্রফেসর ইউনূসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা এবং 3.0 এই 3টি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে। এই 3টা তত্ত্বের 3টাই যে খুব ভালো আমি এমনটা মনে করি না। যে কোনো সুদভিত্তিক পদ্ধতি ভালো হতে পারে না। তবে পয়েন্ট হলো সারা বিশ্ব এটাকে গ্রহণ করেছে। সামাজিক ব্যবসা এবং 3.0 এই 2টা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই। একটা ঘটনা শোনাতে চাই। হুমায়ুন আহমেদ লিখেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নোবেল পুরস্কার পান তখন আমি নাটকের একটা ছোট্ট দল নিয়ে কাঠমান্ডুর হোটেল এভারেস্টে থাকি। হোটেলের লবিতে বসে চা খাচ্ছি। হঠাৎ আমার ইউনিটের একজন চেঁচাতে ছুটে এসে বলে, স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি, স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি। সে বলেনি কিন্তু অধ্যাপক ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন। সে বলেছে আমরা পেয়েছি। অধ্যাপক ইউনূসের এই অর্জন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্জন। আমার মনে আছে এই আনন্দ সংবাদ শোনার পর আমি শুটিং বাতিল করে উৎসবের আয়োজন করি। সেই উৎসবের শিখা আমি বুকের ভেতর এখনো জ্বালিয়ে রেখেছি। দেশের বাইরে যখন আমি সবুজ পাসপোর্ট নিয়ে যাই তখন আগের মতো হীনমন্যতায় ভুগি না, কারণ এই সবুজ পাসপোর্ট অধ্যাপক ইউনূসও ব্যবহার করে থাকেন। আমার সম্মান, আমাদের সম্মান, বাংলাদেশের সম্মান ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার প্রতি আমার পূর্ণ সমর্থন রইল। আগামী সুন্দর বাংলাদেশের জন্য দোয়া করি আমি। দর্শক, আপনিও অধ্যাপক ইউনূসের উপর ভরসা রাখছেন তো, রাখতে পারছেন তো? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানাতে পারেন মনের কথা। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।